ওটা সেরে নেই। আর আপনারা যারা নতুন করে জয়েন হচ্ছেন তারা এক এক করে আমাকে একটু বলবেন যে ভাই আসলাম। তো আমার একটা সংক্ষিপ্ত পরিচিতি বলি যে আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, এসএই জব কেয়ারের সাধারণ জ্ঞান ক্লাস নিয়ে থাকি। আমার পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে পড়াশোনা করছি। আর এখানে যে বিষয়টি ক্লাস নেই সেটি বললাম যে সাধারণ জ্ঞান। ফলে আমার পড়াশোনা এবং এই ক্লাস নেওয়ার যে বিষয়টি মোটামুটি খুবই ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিন থেকে এখানে ক্লাস নিচ্ছি, অফলাইন এবং অনলাইন দুই শাখাতেই। তো আপনাদের সাথে পরিচিত মানে ক্লাস নেওয়ার মধ্যে দিয়েই হয়ে যাব আর কি। পার্সোনালি এভাবে ম্যান টু ম্যান কথা বলার সুযোগ নাই। তো সরাসরি যেহেতু আপনারা আজকে লাইভ ক্লাসে আসছেন, এটার উদ্দেশ্যই হলো যে ক্লাস বিবেচনা করা, যে আসলে এখানে পড়াশোনার সিস্টেমটা কেমন, যারা ক্লাস নিচ্ছে তাদের পড়ানোর ধরনটা কেমন, এগুলো যাচাই করা। ফলে অন্যান্য যে গল্পগুলো আছে সেগুলো অন্য সময় করা যাবে। আজকে মূলত ক্লাস নেওয়াটাই হচ্ছে মুখ্য বিষয়। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের এই সেশনের শেষে অনলাইন ডিরেক্টর আসবেন, তিনি এই আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবেন আর কি। তো আমার যে পরিচয় বললাম, আমি আপনাদেরকে পড়াবো সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞান এই মুহূর্তে চাকরির বাজারে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্টস হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। প্রিলিমিনারি নামক যে পরীক্ষাটি আছে সেটির জন্য, আর রিটেন যে পরীক্ষাগুলো হয় সেখানেও এখন সাধারণ জ্ঞানের একটা নির্দিষ্ট নাম্বার থাকে, এবং এই নাম্বারটি মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যারা সিলেবাস বোঝেন তাদের জন্য এটা খুবই বোঝা সহজ, আর যারা নতুন একদম তাদের জন্য একটু কঠিন। এই জন্য আমি সবার উদ্দেশ্যেই দুই চারটা কথা বলি যে সিলেবাসটা কেমন। আপনারা দেখবেন যে এই মুহূর্তে যতগুলো সরকারি চাকরির পরীক্ষা হচ্ছে তাতে পদের তুলনায় স্টুডেন্টের সংখ্যা খুবই বেশি। ফলে দেখা যায় যে প্রথমত বাছাই পরীক্ষা নিতে হয়, আর এই বাছাই পরীক্ষার প্রিলিমিনারি অংশে আমাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো হচ্ছে নন ডিপার্টমেন্ট বেস। এখানে ডিপার্টমেন্টের প্রশ্ন থাকে না, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর হচ্ছে ম্যাথ। তো এখানে আমরা যদি কোয়ালিফাই করতে না পারি তাহলে কিন্তু আমাদের মূল পর্ব যে রিটেন সেখানে কিন্তু আমরা যেতেই পারি না। ফলে সেখানে ডিপার্টমেন্টের খুব ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও আমরা কিন্তু প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে যাচ্ছি। আবার যখন প্রাথমিক বাছাই থেকে উতরে যাচ্ছি সেখানে গিয়ে আবার দেখতেছি যে ডিপার্টমেন্ট এবং নন দুইটারই একটা নির্দিষ্ট সংখ্যক নাম্বার, অনেক ক্ষেত্রে 60-40, অনেক ক্ষেত্রে দেখা যায় 75-25, এরকম একটা নাম্বার হয়। মোটা দাগে ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট দুইটাতেই ভালো করতে যারা পারতেছে তারাই এই মুহূর্তে জব সেক্টরে একটা জব তারা সুনিশ্চিত করতে পারতেছে আর কি। আপনারা যদি বিগত কয়েকটা নিয়োগ দেখেন, জুনিয়র ইনস্ট্রাক্টর, পিজিসিবি, এরপরে হচ্ছে রেলওয়ে, তাহলে সব নিয়োগগুলোতেই আপনারা ফলো করবেন যে এখানে ননের একটা বিশাল আধিক্য ছিল, এবং নন পার্টে যারা ভালো করছিল দিন শেষে তারাই চাকরিগুলো পেয়েছিল। ডিপার্টমেন্ট আমাদের প্যারামাউন্ট ইস্যু, এটা করতেই হবে, এটা নিয়ে কোনো ছাড় নাই। কিন্তু আমি যদি ননটাকে যদি ইগনোর করি, এটাকে যদি কম গুরুত্ব দেই, তাহলে দিন শেষে প্রপার যে নাম্বারটা আমাদের যে একটা মানে যে নাম্বারটি চাকরি পাওয়া আমার নিশ্চিত করবে, সেটি কিন্তু নন ডিপার্টমেন্ট আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ফলে সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, ম্যাথ এগুলোতে আপনারা একটু ফোকাস করবেন। আশা রাখি সকল ক্লাসগুলোতে আপনারা নিয়মিতভাবে অংশগ্রহণ করবেন এবং প্রশ্ন করবেন যে আসলে এই জিনিসগুলো কোথা থেকে হলো, কিভাবে হলো। কারণ ক্লাস তো শুধু বলে গেলাম, আপনারা কোনো কথাই বললেন না, তাহলে তো কোনো কাজ করলো না আর কি। তো যাই হোক, আজকের যে সেশনটি আমি মোটামুটি সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করব। কারণ হঠাৎ করে নতুন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করলে একদিনেই ওটা শেষ করাও যায় না, ওটা আবার পরবর্তীতে বলাও যায় না। ফলে দেখা গেল যে একটা নতুন টপিকস যেগুলো এই মুহূর্তে আমাদের চারপাশে ঘটে যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলে আমার পুরাতন ছাত্র এবং নতুন ছাত্র সবার জন্য একটু উপকার হবে আর কি। তো আপনাদের সদয় অনুমতি নিয়ে একটা ক্লাস শুরু করতেছি, সেটি হচ্ছে যে সাম্প্রতিক সেশনের উপরে। তো বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী, আমরা জানি যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী মিলেই আমাদের সাধারণ জ্ঞান অংশটুকু। এখানে বাংলাদেশ বিষয়াবলী থেকে আমাদের সিংহভাগ প্রশ্নগুলো হয়, আন্তর্জাতিক থেকে খুব কম হয়। এজন্য সাম্প্রতিকের আমি বাংলাদেশ অংশটুকু নিয়ে আজকে আলোচনা করব। আশা করি সর্বশেষ পর্যন্ত আপনাদেরকে পাবো। আর যদি কোনো জায়গায় কনফিউশন থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নাই, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত আমি বাংলাদেশের সাম্প্রতিক যে ইস্যুগুলো আছে সেগুলোর মধ্য থেকে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে বাংলাদেশের এই যে অর্থনৈতিক, এরপরে হচ্ছে বাণিজ্যিক, এরপরে হচ্ছে আপনার হলো স্থল বন্দর, সমুদ্র বন্দর,
এরপরে হচ্ছে নদী বন্দর, চা বাগান, গ্যাস ক্ষেত্র, বাংলাদেশের রেলওয়ের নেটওয়ার্কের জেলা সংখ্যা, এই টাইপের প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে হয়। আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলো থেকেও পরীক্ষাতে প্রশ্ন হয়। প্রথমত আমরা বন্দর রিলেটেড কিছু প্রশ্ন আলোচনা করব। শুরু করতেছি বাংলাদেশের বিমানবন্দর দিয়ে, যে এই মুহূর্তে বাংলাদেশে বিমানবন্দরের সংখ্যা কয়টি। যদি আমি বলি এই মুহূর্তে বাংলাদেশে বিমানবন্দরের সংখ্যা হচ্ছে, প্রশ্নটা দুই ভাগে হতে পারে, যে বাংলাদেশে মোট বিমানবন্দরের সংখ্যা কয়টি, বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা কয়টি, অভ্যন্তরীণ বিমানবন্দরের সংখ্যা কয়টি। হ্যাঁ, এভাবে প্রশ্নগুলো। তো আমি এখানে বিমানবন্দর বলতে এখানে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল যে বিমানবন্দর আছে সেটাকেই প্রথম পড়াচ্ছি। যে বিমানবন্দর আন্তর্জাতিক এই মুহূর্তে আমাদের সংখ্যাটি হলো 4টি। আমরা সবাই জানি যে একটি হচ্ছে আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যার নাম হচ্ছে হযরত শাহজালাল। দ্বিতীয়টি হচ্ছে চট্টগ্রাম শাহ আমানত। তৃতীয়টি হচ্ছে আমাদের হচ্ছে সিলেটের ওসমানী, এবং চতুর্থ বা সর্বশেষ যে বিমানবন্দরটি আন্তর্জাতিক মর্যাদা লাভ করেছে সেটি হচ্ছে কক্সবাজার। তাহলে আমরা লিখব সর্বশেষ আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর। সর্বশেষ বিমানবন্দরের নাম হচ্ছে কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যেহেতু এটা আমাদের পর্যটন রাজধানী, হ্যাঁ, যেহেতু আমাদের এটা পর্যটন রাজধানী, এই জন্য আমাদেরকে এখানে একটা আন্তর্জাতিক এয়ারপোর্টের প্রয়োজন ছিল। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু পরিষ্কার করার চেষ্টা করতেছি। আচ্ছা, লেখাটা একটু বড় করে লিখলে মনে সুবিধা হবে, তাই না? লেখাটা একটু বড় করে লিখলে সুবিধা হবে। দাঁড়ান, তাহলে আমরা এখানে বললাম যে বিমানবন্দরের সংখ্যা হচ্ছে আন্তর্জাতিক হচ্ছে 4টি, আর সর্বশেষ বললাম হচ্ছে কক্সবাজার। যারা লিখতেছেন লিখবেন, আর যারা পরবর্তীতে লিখবেন তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা পরে ভিডিওটা আবার টেনে দেখতে পারেন আর কি। তাহলে বিমানবন্দরের ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক দেখলাম হচ্ছে 4টি। আর যদি বলে বাংলাদেশে অভ্যন্তরীণ বিমানবন্দরের সংখ্যা কয়টি, এক্ষেত্রে উত্তর হবে কিন্তু 28টি। অভ্যন্তরীণ বিমানবন্দরের সংখ্যা 28টি। কিন্তু যদি বলে সচল কয়টা আছে, মানে ব্যবহার কয়টা করতেছি, সেক্ষেত্রে উত্তর আবার হবে 8টি। মানে 8টা ব্যবহার উপযোগী। এই আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ মিলে টোটাল 8টা বিমানবন্দর এই মুহূর্তে তাদের কার্যক্রম পরিচালনা করতেছে। আর 28টি বিমানবন্দরের বাকি বিমানবন্দরগুলো বর্তমানে অচল অবস্থায় আছে। যেমন আপনার বগুড়া এয়ারপোর্ট, এটা বর্তমানে ব্যবহার হয় না, তাই না? এরকম যতগুলো বিমানবন্দর আছে তার মধ্যে 8টা এই মুহূর্তে সচল আছে। তাহলে বিমানবন্দর থেকে আমাদের যে টাইপের প্রশ্নগুলো আসবে আশা করি পারবো। এবার যদি আমরা দেখি বাংলাদেশের স্থলবন্দর, যেহেতু বাংলাদেশের পার্শ্ববর্তী দুইটা দেশ আছে, মায়ানমার এবং ভারত, তাহলে এদের সাথে যে আমরা বাণিজ্যগুলো করতেছি, এইটা যখন আমরা স্থল পথে করতেছি অর্থাৎ সড়ক পথে, সেই ধরনের ব্যবসাগুলোকে বা বন্দরটাকে বলতেছি আমরা ল্যান্ড পোর্ট বা স্থল বন্দর। তো এই মুহূর্তে বাংলাদেশে টোটাল মোট স্থল বন্দরের সংখ্যা যদি বলা হয়, মোট স্থল বন্দর সংখ্যা হচ্ছে 24টি। তাহলে বাংলাদেশে মোট স্থল বন্দরের সংখ্যা কয়টি? 24টি। কিছুদিন আগে আমাদের 3টি স্থল বন্দরের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ, আপাতত বন্ধ অবস্থায় আছে। তাহলে কার্যক্রম চালু আছে, প্রশ্ন হবে কয়টি স্থল বন্দরের? 21টি। 3টি বন্ধ হয়ে গেছে, কার্যক্রম চালু আছে কয়টার? 21টি। তাহলে মোট স্থল বন্দর বাংলাদেশে 24টি, কার্যক্রম চালু আছে কয়টার? 21টি। এগুলোর মধ্যে যদি বলে যে বৃহত্তম স্থল বন্দরের নাম কি, বৃহত্তম স্থল বন্দর যার নাম হচ্ছে বেনাপোল। আমরা অনেকে এই প্রশ্নগুলো জানি, জাস্ট রিকল করতেছি আর কি। বেনাপোল অর্থাৎ যশোরে অবস্থিত। আর বেনাপোলের পাশে ভারতের যে স্থল বন্দর আছে সেটার নাম আমরা অনেকে যাই, সেটার নাম হলো পেট্রোপোল। বেনাপোল আর পেট্রোপোল। তাহলে স্থল বন্দর থেকে যদি আমাদের প্রশ্ন আসে, আশা করি পারবো যে মোট স্থল বন্দরের সংখ্যা 24টি, কার্যক্রম চালু আছে 21টি, বন্ধ ঘোষণা করা হয়েছে 3টি। বৃহত্তম স্থল বন্দর কয়টি? কোনটি? বেনাপোল, যশোর। এবার যদি আমরা দেখি বাংলাদেশের নদী বন্দর, স্থল বন্দরের পরে হচ্ছে নদী বন্দর। যেহেতু বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, এজন্য নদী বন্দরের সংখ্যা কিন্তু অনেকগুলো। যদি বলে বাংলাদেশে মোট নদী বন্দরের নাম সংখ্যা কয়টি, মোট নদী বন্দর এই মুহূর্তে দেশে 54টি। হ্যাঁ, দেশে মোট নদী বন্দর, এগুলো কিন্তু সবই পরিবর্তনশীল তথ্য, যে কোনো সময় এগুলো পরিবর্তিত হবে, আপডেট থাকতে হবে আমাদেরকে। আমি ধারণা দিচ্ছি আপনাদেরকে। তাহলে মোট নদী বন্দরের সংখ্যা কয়টি? 54টি। এখন যদি বলে সর্বশেষ নদী বন্দরটার নাম কি, সর্বশেষ নদী বন্দরের নাম হচ্ছে হাতিয়া নোয়াখালী। হাতিয়া নোয়াখালী।
এটা দেশের দ্বিতীয় উপকূলীয় নদী বন্দর। তাহলে দ্বিতীয় উপকূলীয় নদী বন্দর কোনটি? তৃতীয় উপকূলীয় নদী বন্দর আমাদের এই হাতিয়া নোয়াখালী। তাহলে প্রাসঙ্গিক ক্রমে আমাদের প্রশ্ন এসে যায়, তাহলে প্রথম কোনটা? আমরা কিছুদিন আগে দেখছিলাম যে প্রথম একটা নদী বন্দর উপকূলীয় নদী বন্দর হয়েছিল, সেটা হচ্ছে সন্দ্বীপ, আমাদের হচ্ছে চট্টগ্রামে। সন্দ্বীপ চট্টগ্রাম এটা দেশের ইতিহাসে প্রথম উপকূলীয় নদী বন্দর। এটা হচ্ছে দ্বিতীয় আর এটা হচ্ছে প্রথম। আর টোটাল নদী বন্দরের সংখ্যা কয়টি? 54টি। এদের মধ্যে যদি বলে প্রথম নদী বন্দরটি কোথায়, দেশের প্রথম নদী বন্দর কোথায় স্থাপিত হয়েছিল বা বৃহৎ, দুইটার ক্ষেত্রে উত্তর হবে প্রথম ও বৃহত্তম। শীতলক্ষ্যা নদীতে, আপনারা জানেন শীতলক্ষ্যা নদীতে অবস্থিত নারায়ণগঞ্জ, যেটাকে আমরা বলে থাকি প্রাচ্যের ডান্ডি। প্রাচ্যের ডান্ডি বলতে কি বোঝায়? ইংল্যান্ডের একটা ডান্ডি শহর আছে, যে শহরটির ব্যবসা এবং যে ভৌগোলিক অবস্থান নারায়ণগঞ্জের মতোই। এই কারণে আমরা ইংল্যান্ডের ওই ডান্ডি শহরটাকে বাংলার ডান্ডি শহরের সাথে যখন তুলনা করছি তখন এটাকে বলছি প্রাচ্যের, কারণ ইংল্যান্ড হচ্ছে পশ্চিমের একটা দেশ, ওই জন্য ওটাকে বলা হয় পাশ্চাত্য। তো যাই হোক, দেশের প্রথম নদী বন্দর ও বৃহত্তম নদী বন্দর হচ্ছে শীতলক্ষ্যা নদীতে অবস্থিত নারায়ণগঞ্জ, যেটাকে আমরা প্রাচ্যের ডান্ডি বলে থাকি। এটা 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে মোটা দাগে বাংলাদেশের নদী বন্দর থেকে যদি প্রশ্ন আসে উত্তর করবেন টোটাল নদী বন্দর 54টি, সর্বশেষ হাতিয়া নোয়াখালী, যেটা দেশের দ্বিতীয় উপকূলীয় নদী বন্দর। প্রথমটি হচ্ছে সন্দ্বীপ চট্টগ্রাম, দেশের প্রথম নদী বন্দর ও বৃহত্তম নদী বন্দর শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত নারায়ণগঞ্জে, যেটাকে প্রাচ্যের ডান্ডি বলতেছি। এবার আমরা সমুদ্র বন্দর নিয়ে আলোচনা করব। যেহেতু অনেকগুলো কথা বলতে হবে, আমি একটু ফাস্ট বলতেছি, হ্যাঁ, এটা আমাদের ভিডিও থাকবে, ফলে আমাদের সমস্যা হবে না। তারপরেও যদি কনফিউশন থাকে জিজ্ঞাসা করবেন। এবার আমরা নদী বন্দর নিয়ে আলোচনা করব। তো বাংলাদেশে এই মুহূর্তে সমুদ্র বন্দরের সংখ্যা আমরা অনেকেই জানি। এই মুহূর্তে বাংলাদেশের সমুদ্র বন্দরের সংখ্যা হচ্ছে 3টি। আমরা জানি যে এই সমুদ্র বন্দরগুলোর মধ্যে 1 নম্বরে যেটি আসবে সেটি হচ্ছে চট্টগ্রাম, দ্বিতীয়টি হচ্ছে মংলা, তৃতীয়টি হচ্ছে পায়রা। আমরা সবাই জানি চট্টগ্রাম সমুদ্র বন্দর চট্টগ্রামে, মংলা হচ্ছে খুলনায়, আর পায়রা হচ্ছে পটুয়াখালীতে, তাই না? তাহলে এই যে সমুদ্র বন্দরগুলো বাংলাদেশের অর্থনীতিতে বিশাল বড় একটা ভূমিকা পালন করে থাকে। এই সমুদ্র বন্দরগুলোর মধ্যে দেশে বৃহত্তম আর প্রথম সমুদ্র বন্দরের নাম হচ্ছে চট্টগ্রাম, সর্বশেষ পায়রা। এর মাঝখানে আমাদের দেশে একটা গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হচ্ছে। তাহলে দেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর কোথায়? মাতারবাড়ি কক্সবাজার অবস্থিত। কোন দেশের সহায়তা নির্মাণ হচ্ছে? সহায়তায় জাপানের সহায়তা এটা নির্মাণ করা হচ্ছে। তাহলে দেশের সমুদ্র বন্দর হচ্ছে 3টি, চট্টগ্রাম, মংলা, পায়রা। দেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি কক্সবাজার, সহায়তায় জাপান। এই সমুদ্র বন্দরগুলো থেকে রিসেন্টলি একটা প্রশ্ন সবচেয়ে বেশি আসতে পারে সাম্প্রতিক থেকে, যে বাংলাদেশের এই সমুদ্র বন্দরগুলোর মধ্যে লালদিয়া বলে একটা টার্মিনাল আছে, ওই টার্মিনালটি আমরা ওই ডেনমার্কের একটা কোম্পানির কাছে কি করছি? ডেনমার্কের একটা কোম্পানির কাছে আমরা ওই লিজ দিয়েছি, সেটা হলো 30 বছরের জন্য। তো এগুলো আমরা যখন মূল ক্লাস করব তখন আলোচনা করব, যেহেতু ওগুলোতে যদি আমরা ঢুকে যাই তাহলে অনেক বেশি আলোচনা করতে হবে। এগুলো একটু বেসিক আলোচনা করতেছি। সমুদ্র বন্দর মোট 3টি, চট্টগ্রাম, মংলা আর পায়রা। আর দেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি কক্সবাজার, যেটি সহায়তায় কাজ করতেছে জাপানি একটি প্রতিষ্ঠান। এই হলো সমুদ্র বন্দর। তাহলে নদী বন্দর, সমুদ্র বন্দর, স্থল বন্দর এবং বিমানবন্দর, 4টি বন্দর নিয়ে আমাদের আলোচনা হয়ে গেল। এখন আমরা আলোচনা করব হচ্ছে বাংলাদেশের গ্যাস ক্ষেত্র। হ্যাঁ, এটা নিয়ে আমরা আলোচনা করব যে বাংলাদেশের গ্যাস ক্ষেত্র কয়টি। এই প্রশ্নটা একটু কনফিউজিং এই মুহূর্তে। দেখেন যে গ্যাস ক্ষেত্রের থেকে যদি আমাদের প্রশ্ন হয় তাহলে এভাবে মনে রাখবেন যে বাংলাদেশে গ্যাস ক্ষেত্রে যদি বলে ঘোষিত গ্যাস ক্ষেত্র, অর্থাৎ পাওয়া গেছে, হ্যাঁ, ঘোষিত গ্যাস ক্ষেত্রের সংখ্যা, তাহলে উত্তর করবেন 30টি। এর মধ্যে সর্বশেষ যেটি পাওয়া গেল সেটি হলো জামালগঞ্জ।
তাহলে জামালগঞ্জে দেশের 30তম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, এটাও দেশের ঘোষিত গ্যাস ক্ষেত্রের সংখ্যা। আর যদি বলে বাংলাদেশের গ্যাজেটেড গ্যাস ক্ষেত্র, অর্থাৎ সরকারের যে নথি সেখানে যে গ্যাজেটেড, সেই গ্যাজেটেড গ্যাস ক্ষেত্রের সংখ্যা হচ্ছে 29টি, অর্থাৎ এখান থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে। জামালগঞ্জ তো জেলায়, কিন্তু এটা হলো উপজেলা কোনটা এটা আপনারা দেখে নিন। জামালগঞ্জ তো জেলায় একটা, হ্যাঁ। তাহলে গ্যাস ক্ষেত্র যদি বলে গ্যাজেটেড, জামালপুর না জামালগঞ্জ, আপনারা একটু মানে ক্লিয়ার হয়ে নেন, এটা হচ্ছে জামালগঞ্জ, আমি যতটুকু জানি এটা হচ্ছে জামালগঞ্জ। তারপর আমি একটু কারেকশন করে নেই, দেশের 30তম গ্যাস ক্ষেত্র, দেখুন আমি একটু কনফিউশনটা ক্লিয়ার করে নিচ্ছি। তিরিশতম গ্যাস ক্ষেত্র, আচ্ছা আমার নেটে একটু প্রবলেম, নেট আসুক, আমি দেখতেছি এটা আপাতত। দেখেন তাহলে গ্যাজেটেড যদি বলে উত্তর করবেন গ্যাজেটেড, হ্যাঁ, তাহলে তখন উত্তর করবেন 29টি, এবং সেক্ষেত্রে সর্বশেষ উত্তরটি হবে ইলিশা, ইলিশা 1, এইটা উত্তর করবেন। এটা ভোলায় অবস্থিত, ইলিশা 1 এটা কোথায় অবস্থিত? ভোলায়। গ্যাস ক্ষেত্র ঘোষিত সংখ্যা হলো 30টি, সর্বশেষ জামালগঞ্জ। গ্যাস ক্ষেত্র গ্যাজেটেড যদি বলে 29টি, সর্বশেষ ইলিশা 1, ভোলায় অবস্থিত। আমি ওই প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি, নেটটা আমার একটু কাজ করুক আগে। তাহলে গ্যাস ক্ষেত্র, সে আমাদের থেকে প্রশ্ন আসলে এই টাইপের প্রশ্নগুলো আসবে, আশা করি আমরা পারবো। গ্যাস ক্ষেত্রের পরে আমরা দেখব বাংলাদেশের রেলওয়ে নেটওয়ার্ক, এগুলো থেকে কিন্তু বেসিক প্রশ্ন যেগুলো আছে আরো আমরা পড়বো ক্লাসে, হ্যাঁ। যে বাংলাদেশে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল 1955 সালে, প্রথম গ্যাস উত্তোলন করা হয়েছিল 1957 সালে, শিল্পক্ষেত্রে গ্যাস মানে দেওয়া হয়েছিল 1960 সালে, বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি, কোন গ্যাস ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি তোলা হয়, আবার সমুদ্র মানে গভীর সমুদ্রে কোন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, এই টাইপের অনেকগুলো প্রশ্ন আমরা পড়বো। তো সেগুলো আমাদের মূল ক্লাসে পড়বো আর কি। তো আমরা এগুলো দেখতেছি যে সাম্প্রতিক রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো। তো বাংলাদেশের 30তম জামালপুর জেলার মাদারগঞ্জ, হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা ঠিক, যে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় আবিষ্কৃত হয়েছে আর কি। তাহলে জামালপুর জেলা, হ্যাঁ জামালপুর জেলার মাদারগঞ্জ। আপনি উত্তর পাইছেন যে প্রশ্ন করছিলেন? আছেন কি লাইনে? জামালপুর জেলার মাদারগঞ্জে। আচ্ছা গেল। এবার দেখেন রেলওয়ে নেটওয়ার্ক যেটা বলতেছিলাম। তো বাংলাদেশে যে রেলওয়ে আছে সেটা বর্তমানে যতগুলো জেলায় মানে কানেক্ট করছে, এটাকে রেলওয়ে নেটওয়ার্ক বলতেছি। এই মুহূর্তে বাংলাদেশের 64টি জেলার মধ্যে 49টি জেলায় রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে। তাহলে 64টি জেলার মধ্যে 49টি জেলায় রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে। সর্বশেষ যে জেলাটি তার নাম হচ্ছে নড়াইল। তাহলে বাংলাদেশের নড়াইলে সর্বশেষ এই রেল লাইনটি স্থাপন করা হয়েছে। তাহলে রেলওয়ে নেটওয়ার্কের সংখ্যা কয়টি, কয়টা জেলায়? আমরা বাংলাদেশের রেল লাইনে যদি কোনো জায়গায় ভ্রমণ করতে চাই তাহলে 49টা জেলায় যাইতে পারবো, যার মধ্যে সর্বশেষ কানেকশন হইলো নড়াইল। আমরা মূল ক্লাসে যখন আলোচনা করবো তখন দেখবো যে ভারতবর্ষে 1853 সালে সর্বপ্রথম রেলপথ স্থাপন করা হয়েছিল লর্ড ডালহৌসির সময়। আবার দেখবো যে বাংলা রেলপথ স্থাপন করা হয়েছিল 1862 সালে লর্ড ক্যানিং এর সময়। তাহলে এভাবে আমাদের পরীক্ষাতে এই রেল লাইন সম্পর্কে বিস্তর আলোচনা করব, ব্রিটিশ আমল থেকে বর্তমান পর্যন্ত। আপাতত আমরা শুধু সাম্প্রতিক নিয়ে আলোচনা করতেছি। এরপরে যদি আমরা দেখি দেশের চা বাগান, যে বাংলাদেশে এই মুহূর্তে রেজিস্টার্ড চা বাগানের সংখ্যা কয়টি? অনেক আপডেট তথ্য হচ্ছে 171টি। তাহলে বাংলাদেশে বর্তমানে চা বাগানের সংখ্যা কয়টি? 171টি। এই চা বাগানগুলোর মধ্যে সবচেয়ে বেশি চা বাগান অবস্থিত বাংলাদেশের কোন জেলায় যদি বলে? সবচেয়ে বেশি কোন জেলা? উত্তর হবে মৌলভীবাজার। আমরা জানি মৌলভীবাজারে সবচেয়ে বেশি চায়ের আবাদ হয়ে থাকে। তাহলে দেশের চার বাগান হচ্ছে 171টি, সবচেয়ে বেশি হলো মৌলভীবাজার। আমরা জানি 1840 সালে চট্টগ্রামে প্রথম চায়ের আবাদ করা হয়েছিল, আর বাণিজ্যিকভাবে 1856 কি 54 সালে সিলেটের মানলিছড়ায় এই প্রথম চা বাগান শুরু হয়েছিল। বর্তমানে এই বাগানগুলোর 171টি সংখ্যা।
কিছু রয়েছে আমাদের ওই পঞ্চগড়ে, যেগুলো আবার অর্গানিক পদ্ধতিতে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। চা নিলাম কেন্দ্র, তো মোটামুটি তখন আমরা একটা ধারণা পাবো। আর চা বাংলাদেশে আনছিল ব্রিটিশরা, সেই ইতিহাসও জানবো যে এর কাহিনীটা কি ছিল। তাহলে আমাদের পরীক্ষাতে প্রশ্ন করবে চা বাগানের সংখ্যা কয়টি? এই মুহূর্তে 171টি। সবচেয়ে বেশি কোন জেলায়? মৌলভীবাজার জেলায়। এবারে দেখেন বাংলাদেশে রাজনৈতিক যে মানে ব্যাপারগুলো আছে সেগুলো থেকে আমাদের যে পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসবে সেগুলো, যেমন বাংলাদেশে যে আসন্ন নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কয়টি? তাহলে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আমাদের পরীক্ষাতে প্রশ্ন করবে। উত্তর করা যাবে 59টি। এটা হলো নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা, এখানে কিন্তু বাদ দেওয়া বা কোনো কিছু বলে নাই। নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট সেখানে 59টি আমরা পাচ্ছি। যদি বলে নিবন্ধন বাতিল করা হয়েছে কতগুলোর, তো নিবন্ধন বাতিল করা হয়েছে 4টি রাজনৈতিক দলের, তার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ রয়েছে আর কি। তাহলে রাজনৈতিক দলের সংখ্যা বাংলাদেশের এই মুহূর্তে 59টি। প্রশ্ন বুঝে উত্তর করতে হবে। নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 59টি। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বাদ দেওয়া হয়েছে কয়টি? 4টি। আর আসন্ন যে বাংলাদেশের যে নির্বাচন সেটাকে আমরা বলছি ত্রয়োদশ, মানে 13তম যে নির্বাচন, সেই ত্রয়োদশ নির্বাচনে অংশ গ্রহণ করবে কতটি দল? উত্তর হলো 51টি। তাহলে ত্রয়োদশ নির্বাচনে 13তম নির্বাচনে বাংলাদেশে কতটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করবেন? প্রার্থী দিয়েছে, উত্তর হবে 51 বা 51টি। 51টি রাজনৈতিক দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করতেছে। আশা করি বুঝতে পারতেছেন যে রাজনৈতিক দলের সংখ্যা বললে 59টি, নিবন্ধিত বাতিল করা হয়েছে 4টি, ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করবে কতটি রাজনৈতিক দল? 51টি। এই হলো এখান থেকে আসতে পারে সম্ভাব্য প্রশ্নগুলো। এখন নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে যে প্রতিষ্ঠানটি ভূমিকা পালন করে তার নাম হচ্ছে নির্বাচন কমিশন। তাহলে বাংলাদেশে নির্বাচন কমিশন বলে একটা প্রতিষ্ঠান আছে, যেটি সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদ দ্বারা গঠিত হয়েছে। এই 118 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন কমিশন বলে একটা কমিশন থাকবে। সেই কমিশনের প্রধান যিনি, তাকে বলা হবে প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি। সংক্ষেপে আমরা লিখলাম চিফ ইলেকশন কমিশনার, যাকে নিয়োগ দিবেন রাষ্ট্রপতি। তো এই সিইসি যে বর্তমানে যে বাংলাদেশের দায়িত্ব পালন করতেছেন তার নাম হচ্ছে ANM নাসির উদ্দিন। তাহলে আমাদের পরীক্ষাতে প্রশ্ন হবে যে বর্তমানে বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনারের নাম কি? ANM নাসির উদ্দিন। তিনি কততম নির্বাচন কমিশনার? 13তম নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার। আর কতজন নিয়ে গঠিত হয়? এই সিইসি সহ আরো 4 জন, অনধিক 5 জনকে নিয়ে একটি নির্বাচন কমিশন গঠিত হয়, যাদের কাজ হচ্ছে বাংলাদেশের নির্বাচন আয়োজন করা। একদম ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি পর্যায় পর্যন্ত যত নির্বাচন আছে সব নির্বাচনের দায়িত্ব হচ্ছে এই নির্বাচন কমিশনের উপরে। তাহলে বর্তমান নির্বাচন কমিশনের প্রধানকে ANM নাসির উদ্দিন। তিনি দেশের কততম নির্বাচন কমিশনার? 13তম নির্বাচন কমিশনার। কতজন সদস্য নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়? অনধিক 5 জন। কে নির্বাচনে এদেরকে নির্বাচিত করেন কে? নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। নির্বাচন কমিশন বাংলাদেশের কোন ধরনের প্রতিষ্ঠান? এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এই টাইপের প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে এসে থাকে আর কি। তাহলে আমরা মূল ক্লাসে গিয়ে সংবিধান ক্লাসে আরো বিস্তারিত তথ্য জানতে পারবো। তো নির্বাচন কমিশনের পরে আমরা দেখব এই মুহূর্তে বাংলাদেশের প্রধান বিচারপতি কে। যেহেতু 2-3 দিন আগে এটা চেঞ্জ, 2-3 দিন না, মোটামুটি 1 সপ্তাহ আগে এটা চেঞ্জ হয়ে গেছে, এজন্য এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেশের বর্তমান প্রধান বিচারপতি, তাহলে দেশের বর্তমান প্রধান বিচারপতির নাম হচ্ছে মোহাম্মদ জুবায়ের রহমান। দেশের বর্তমান প্রধান বিচারপতির নাম হচ্ছে জুবায়ের রহমান, মোহাম্মদ না, জুবায়ের রহমান চৌধুরী। জুবায়ের রহমান চৌধুরী, তিনি দেশের 26তম প্রধান বিচারপতি। তাহলে বাংলাদেশের একজন বিচারপতি থাকেন, প্রধান হিসেবে তাকে পরিগণিত করা হয়, যার বর্তমান নাম হচ্ছে জুবায়ের রহমান চৌধুরী। তিনি দেশের 26তম। এই যে বাংলাদেশে একজন প্রধান বিচারপতি থাকবে, এটা সংবিধানের 95-এর 1 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তাকে নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি। আপিল বিভাগের একজন জ্যেষ্ঠতম বিচারপতিকে তিনি নিয়োগ দেন।
তার মেয়াদ হয়ে থাকে 67 বছর, অথবা রাষ্ট্রপতির ইচ্ছা, রাষ্ট্রপতি যতদিন তাকে মনে করবেন যে তিনি দায়িত্ব পালন করতেছেন সঠিকভাবে থাকবেন, অথবা 67 বছর, কোনোটার একটা পূরণ হলে তাকে আমরা বিদায় দেব আর কি। তাহলে 67 বছর বা রাষ্ট্রপতির ইচ্ছা, রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়ে থাকেন, এবং তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি। বর্তমান তার নাম হচ্ছে জুবায়ের রহমান চৌধুরী। সংবিধানের 95-1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তাকে আমরা নিয়োগ দিয়ে থাকি। তাহলে পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসলেও আশা করি আমরা উত্তর করতে পারবো। এবার আমরা রাষ্ট্রের একজন প্রধান আইনজীবী সম্পর্কে পড়াশোনা করব, যাকে বলতেছি আমরা অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল খুবই গুরুত্বপূর্ণ একটা পদ। এই অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে যে বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি। তাহলে বর্তমান অ্যাটর্নি জেনারেল যিনি, তার নাম হচ্ছে আরশাদুর, আরশাদুর রউফ। এই আরশাদুর রউফ নামক একজন ব্যক্তিকে বর্তমান সরকার অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করছেন। তিনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। তাহলে অ্যাটর্নি জেনারেল মূলত কোন ধরনের কর্মকর্তা? রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। এনার কাজই হচ্ছে সরকারের হয়ে ওকালতি করা। আমরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন রিট করি, তাহলে এই যে রিটগুলো যে আমরা করি, এই রিটগুলোর যে মামলা সরকারের পক্ষ থেকে যে ব্যক্তিটি লড়েন, সে ব্যক্তিটাকে আমরা বলতেছি অ্যাটর্নি জেনারেল, অর্থাৎ তিনি রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ উকিল, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। তাকেও নিয়োগ দিয়ে থাকেন আমাদের সম্মানিত রাষ্ট্রপতি মহোদয়। তো রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়ে থাকেন সংবিধানের 64 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। তার মেয়াদ হচ্ছে এই রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ রাষ্ট্রপতি যতদিন মনে করবেন যে তিনি তার দায়িত্ব পালন করতে পারতেছেন ততদিন পর্যন্ত ক্ষমতায় থাকবেন, তারপরে তাকে বাতিল করা যাবে। তো অ্যাটর্নি জেনারেল একটি সাংবিধানিক পদ। আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে যে নিম্নের কোনটি সাংবিধানিক পদ কিন্তু প্রতিষ্ঠান নয়, সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? তার উত্তরটা হবে কিন্তু এই অ্যাটর্নি জেনারেল। কারণ অ্যাটর্নি জেনারেল সাংবিধানিক পদ, কারণ সংবিধানের 64 নম্বর অনুচ্ছেদে তার সম্পর্কে বলা আছে, নির্বাহী বিভাগের 64 নম্বর অনুচ্ছেদে। তো সেই অনুচ্ছেদ অনুযায়ী তিনি সাংবিধানিক পদের অধিকারী, কিন্তু তাকে সাংবিধানিক প্রতিষ্ঠানের পদকর্তা বলা হচ্ছে না। কেন? কারণ এই পদের কোনো শপথ নাই। যেই পদের শপথ নেই সেটাকে শুধু সাংবিধানিক পদ বলে, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান বলে না। যেমন নির্বাচন কমিশন, এরপরে হচ্ছে আপনার মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এরকম পদগুলোতে কিন্তু কর্ম কমিশনের চেয়ারম্যান, তাদেরকে কিন্তু রাষ্ট্রপতি কি পড়ায়, দেখবেন যে শপথ বাক্য পড়ানো হয়। কিন্তু অ্যাটর্নি জেনারেলের কোনো শপথ না থাকার কারণে তিনি সাংবিধানিক পদের একটা ব্যক্তি, কিন্তু তিনি সাংবিধানিক প্রতিষ্ঠানের কোনো কর্তা ব্যক্তি নয়। তাহলে অ্যাটর্নি জেনারেল থেকে আমাদের প্রশ্ন হবে বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? আরশাদুর রউফ। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমরা একটা লিঙ্ক চেঞ্জ করি, পরের সেশনে আসবো, এখনই আসবো আর কি। আশা করি সবাই থাকবেন। আচ্ছা, আমরা নতুন একটা সেশনে আসলাম। এখন আমরা আলোচনা করব, সেটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি। হ্যাঁ, এটা সবই সাম্প্রতিক কিন্তু, হ্যাঁ, মানে এখানে অন্য কোনো বিষয় নেই, প্রাসঙ্গিক যে দু একটা বিষয় আসতেছে সেটা নিয়ে আলোচনা করতেছি। আরো বিস্তারিত আলোচনা আমাদের মূল ক্লাসে পাবেন আর কি। দেখেন, বর্তমান
বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক, যেটার নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক, তাহলে বর্তমান বাংলাদেশ ব্যাংকের প্রধান যে পদটি আর কি, সেটাকে আমরা বলতেছি গভর্নর। তাহলে এই বর্তমান গভর্নরের নাম, তার নাম হচ্ছে আমরা জানি ডক্টর আহসান এইচ মনসুর। তাহলে ডক্টর আহসান এইচ মনসুর তিনি বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এটা আমাদের দেশের ইতিহাসে তিনি 13তম গভর্নর। যদি বলে কততম, তিনি 13তম। স্বাধীন বাংলাদেশের 13তম বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ব্যাংকিং যে নোটগুলো আছে, হ্যাঁ, 10 টাকা থেকে শুরু করে 1000 টাকার যে নোটগুলো আছে, সেখানে যার সিগনেচার থাকে তিনি হচ্ছেন এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তাহলে বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম হচ্ছে ডক্টর আহসান এইচ মনসুর, যিনি বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নরের দায়িত্ব পালন করতেছেন। এখন এই আহসান এইচ মনসুর থেকে আমাদের এই প্রশ্নটা পড়লেই হচ্ছে যে এটা। আর যদি প্রথম কে, হ্যাঁ, আপনার হচ্ছে এই টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো প্রসঙ্গক্রমে বাংলাদেশ ব্যাংক যখন পড়তেছি, তখন বাংলাদেশ ব্যাংক রিলেটেড একটা নতুন সাম্প্রতিক আসছে। সেটা হচ্ছে যে আপনারা অনেকে খবরে দেখবেন যে সম্মিলিত ইসলামী ব্যাংক বলে একটা নতুন কনসেপ্ট আসছে। যেই সব ব্যাংকগুলো ওই যে আমাদের বিগত সরকার চলে যাওয়ার পরে ব্যাংকিং খাতে যে অস্থিতিশীলতা এবং যে ব্যাংকিংগুলো যে রুগ্ন অবস্থায় পরিণত হলো, সেরকম 5টি ইসলামী সমমনা ব্যাংকে নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক বলে একটা ব্যাংক চালু করা হয়েছে। এটা কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মতো, অর্থাৎ বাংলাদেশে এর আগে টোটাল যে ব্যাংক ছিল রাষ্ট্রায়ত্ত 6টি, তার সাথে এটিও নতুন করে যুক্ত করতে হবে। তো সম্মিলিত ইসলামী ব্যাংক বলে বাংলাদেশে যে ব্যাংকটি আসলো, সেখানে কয়টা ইসলামী ব্যাংক আছে? উত্তর হলো 5টি। এটি আমাদের 30শে নভেম্বর বাংলাদেশ সরকার 30 নভেম্বর 2025 সালে এই 5টা ব্যাংকে একত্রিত করে নাম দিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এইটা নামকরণ করার কারণে বর্তমানে বাংলাদেশের তফসিলি ব্যাংক, অর্থাৎ ব্যাংক আইন অনুযায়ী যে ব্যাংকগুলো পরিচালিত হয়, ব্যাংক আইন 1972 সম্ভবত, আমি যদি ভুল না করি, তাহলে সেই ব্যাংক আইন 1972 অনুযায়ী যে ব্যাংকগুলো পরিচালিত তাকে বলে তফসিলি ব্যাংক। এরকম বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা হলো 58টি। পরীক্ষাতে প্রশ্ন করবে বর্তমানে বাংলাদেশের তফসিলি ব্যাংকের সংখ্যা কয়টি? 58টি। এই তফসিলি ব্যাংকগুলোর মধ্যে সর্বশেষ তফসিলি ব্যাংক কোনটি? সম্মিলিত ইসলামী ব্যাংক। সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়টা ব্যাংক নিয়ে গঠিত হয়েছে? যেমন হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, এরকম ইউনাইটেড ব্যাংক, এরকম 5টা ব্যাংক নিয়ে। কত তারিখে? 30 নভেম্বর 2025-এ। এখন এই যে 58টি যে ব্যাংক আছে, এই ব্যাংকগুলোর মধ্যে আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংক আমরা জানি যে জনতা, অগ্রহণী, রূপালী, এরপরে বেসিক ব্যাংক, ডেভেলপমেন্ট বাংলাদেশ ব্যাংক, ডেভেলপমেন্ট ব্যাংক, এরপরে সম্মিলিত ইসলামী ব্যাংক। এই 6টাকে বলতেছি আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংক। তাহলে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা বর্তমানে 6টি। যদি বলে বাংলাদেশে বিদেশি ব্যাংকের সংখ্যা কয়টি? উত্তর হলো 9টি। হ্যাঁ, এরকম ভাবে। এবার যদি বলে বাংলাদেশে বেসরকারি ব্যাংকের সংখ্যা কয়টি, বেসরকারি ব্যাংকের মধ্যে প্রথম নাম কোনটা, এরকম ভাবে আমাদের পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসবে, সেটা আমরা যখন অর্থনীতি ক্লাস আলোচনা করব, তখন ব্যাংকিং নিয়ে আমরা একটা বড় আলোচনা করব। আপাতত জাস্ট মনে রাখলাম সম্মিলিত ইসলামী ব্যাংক বলে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক চালু হয়েছে, যার সংখ্যা হলো 5টি। 30 নভেম্বর 2025। এভাবে তফসিলি ব্যাংক 62 থেকে কমে নামছে হচ্ছে 58টি। অনেক বইয়ে কিন্তু 62টি বা 61টি তথ্য দেওয়া আছে, সেটি ভুল। বর্তমান প্রেক্ষাপট এটা আগে ঠিক ছিল। তাহলে বর্তমানে বাংলাদেশের তফসিলি ব্যাংকের সংখ্যা 58টি। এবার যদি আমরা দেখি বাংলাদেশে বিশ্ব অর্থনীতি বা বাংলাদেশের যে অর্জনগুলো আছে, সেই অর্জনগুলোতে বাংলাদেশের অবস্থান কেমন, হ্যাঁ, সেই জায়গাগুলো থেকে কিছু প্রশ্ন আসবে। যেমন সাবমেরিন, যদিও আমরা সাবমেরিন বা এগুলো তৈরি করি নাই, তারপর আমরা ব্যবহার করা দেশ হিসাবে, তাহলে সাবমেরিন ব্যবহারকারী দেশ হিসাবে বাংলাদেশ পৃথিবীতে কততম, বা সাবমেরিন আছে এরকম দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান হচ্ছে 41তম। অর্থাৎ সারা বিশ্বের 41 নম্বর দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিন ব্যবহার করে। এই টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে যে বাংলাদেশ সাবমেরিনে কততম দেশ? 41তম। বাংলাদেশের কাছে এই মুহূর্তে 2টা সাবমেরিন আছে, হ্যাঁ, 2টি সাবমেরিন আছে, এবং এই 2টি সাবমেরিন আমরা কিনছি হচ্ছে চীন নামক দেশটা থেকে। চীনের কাছ থেকে আমরা 2টা সাবমেরিন কিনছি, যেটা মেইন ক্লাসের। আরও কয়েকটা সাবমেরিন আমরা কিনবো চীনের কাছ থেকে, তার বর্তমানে একটা মানে চুক্তি হয়ে আছে আর কি। এটা আমরা হয়তো অদূর ভবিষ্যতে দেখতে পাবো। তো যদি বলে বাংলাদেশের সাবমেরিন ব্যবহারে কততম দেশ, উত্তর হবে বাংলাদেশ সাবমেরিন ব্যবহারে
41তম দেশ। এখানে যদি আপনাদেরকে বলে যে বাংলাদেশ স্যাটেলাইট ব্যবহারকারীতে কততম দেশ, অর্থাৎ স্যাটেলাইট বলতে যে কৃত্রিম উপগ্রহ যেটাকে আমরা বলতেছি, সেই স্যাটেলাইট ব্যবহারে বাংলাদেশ বিশ্বে 57তম দেশ। অর্থাৎ বাংলাদেশের আগেও পৃথিবীতে 56টা দেশ তাদের স্যাটেলাইট প্রেরণ করছে। তো এখানে পার্থক্য হলো বেশিরভাগ দেশগুলো তাদের নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট প্রেরণ করলেও বাংলাদেশ কিন্তু এটা এক প্রকার মানে নিজের টাকা দিয়ে অন্য দেশের কাছ থেকে তৈরি করে নিয়ে অন্য দেশের মালিকানার একটা জায়গায় স্থাপন করছি। এর রিলেটেড অনেক তথ্যই আমরা পড়তে পারবো যে কোন দেশ এটা তৈরি করছে, কত তারিখে আমরা উড্ডয়ন করছি, বাংলাদেশ সময় কত তারিখ, কোন দেশের স্পেস সেন্টার থেকে উড্ডয়ন করা হলো, কোন দেশ ফাইন্যান্স মানে আমাদের যেই উপগ্রহটি কোথায় স্থাপন করছে আমরা মহাকাশে, এরকম অনেকগুলো প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে, ওগুলো পরে দেখব। আপাতত আমরা দেখলাম স্যাটেলাইট ব্যবহার করে আমরা পৃথিবীতে 57তম দেশের একটা কৃতিত্ব অর্জন করছি, যে এরকম আরো অনেকগুলো দেশও স্যাটেলাইট পাঠিয়ে দিয়েছে। তো প্রথম স্যাটেলাইট কারা পাঠিয়েছিল, হ্যাঁ এরকম প্রশ্নগুলো আসবে। প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে কে গেছে, এরকম, যে ভারত 4র্থ দেশ হিসেবে দক্ষিণ মেরুতে গেছে, এরকম। আচ্ছা, এবার দেখেন বাংলাদেশ মেট্রো রেল, এই যে আমাদের আজকে ঢাকার যানজট অনেকটা নিরসন করা সম্ভব হয়েছে মেট্রো রেল ব্যবহার করার কারণে। এখন এই মেট্রো রেল ব্যবহারে বাংলাদেশ বিশ্বে কততম? মেট্রো রেল ব্যবহারে বাংলাদেশ বিশ্বে 60তম একটা দেশ। অর্থাৎ পৃথিবীর 59টা দেশ বাংলাদেশের আগেই মেট্রো রেল সার্ভিস চালু করছিল, আর বাংলাদেশ চালু করছে পৃথিবীর কততম দেশ হিসেবে? 60তম দেশ হিসেবে। এখন এটা দক্ষিণ এশিয়ায় কততম দেশ হিসেবে, এই টাইপের অনেকগুলো ভেরিয়েবল প্রশ্ন থাকতে পারে, সেগুলো আমরা পরে দেখব। মেট্রো রেল মোটামুটি আমরা চিনি সবাই, এটা কিভাবে রান করে। এখন যদি আমরা বলি যে বাংলাদেশে যে বিদ্যুৎগুলো আছে, বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে একটা ব্যতিক্রম, সেটি হচ্ছে যে এটি আপনার পারমাণবিক বা ইউরেনিয়াম চালিত বিদ্যুৎ কেন্দ্র। তো এই পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারে বাংলাদেশ পৃথিবীতে কততম, সেটাও পরীক্ষাতে আসবে। তো লিখেন পারমাণবিক ব্যবহারের যে বিদ্যুৎ, সেই বিদ্যুৎ ব্যবহারে বাংলাদেশ বিশ্বের 33তম, অর্থাৎ 33তম একটি দেশ। পারমাণবিক বিদ্যুৎ আমরা জানি, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে কোথায় ব্যবহার করা হচ্ছে? এটি হচ্ছে রূপপুরে যেই পাবনা ঈশ্বরদী নামক যে জায়গাটি আছে, সেই যে আমাদের বিদ্যুৎ কেন্দ্র, সেখানে এটা ব্যবহার করা হচ্ছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 33তম দেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটাকে আমরা বলি। এর উৎপাদন ক্ষমতা আমাদের পরীক্ষাতে প্রশ্ন হবে, এটার উৎপাদন ক্ষমতা হচ্ছে 2 ইউনিট। ইউনিট কয়টা? 2টি ইউনিটে 1200 করে 2400, তাহলে টোটাল 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এখানে। এর জ্বালানি তো আমরা সবাই জানি, আলোচনায় করলাম যে ইউরেনিয়াম, তাই না? ইউরেনিয়াম 235, এটার হচ্ছে জ্বালানি। তাহলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের একমাত্র, সেটা অবস্থিত কোথায়? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা। উৎপাদন ক্ষমতা 2টি ইউনিটে 12-2400, জ্বালানি ইউরেনিয়াম। সহায়তাকারী দেশ যদি বলে, কোন দেশটা আমাদেরকে সহায়তা করতেছে, তাহলে হবে রাশিয়া। আর যদি বলে রাশিয়ার কোন সংস্থা, তাহলে উত্তর করবেন রোসাটম। আমরা মোটামুটি এগুলো সম্পর্কে জানি আর কি। তাহলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিশ্বে বাংলাদেশ কততম? 33তম। আরেকটি ব্যতিক্রমী বিদ্যুৎ কেন্দ্র আছে বাংলাদেশে, সেটি হচ্ছে যে আলট্রা সুপারসনিক পদ্ধতিতে, মানে আলট্রা ক্রিটিক্যাল, ভুল বললাম, আলট্রা ক্রিটিক্যাল পদ্ধতিতে বাংলাদেশে যে কোন বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদিত করা হচ্ছে এবং এটি পৃথিবীর কততম দেশ হিসাবে। তো লিখে রাখেন আলট্রা ক্রিটিক্যাল। যেহেতু আমি বিদ্যুৎ সেক্টরে না, আমি খুব ভালো করে এটা বোঝাতে পারতেছি না, তবে আমি যতটুকু চেষ্টা করতেছি তার মধ্যে আশা করি হয়ে যাবে আর কি। তো আলট্রা ক্রিটিক্যাল পদ্ধতিতে যে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, সেই তালিকায় বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 13তম। তো 13তম দেশ হিসেবে বাংলাদেশ আলট্রা ক্রিটিক্যাল পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করতেছে আর কি, আলট্রা সুপার ক্রিটিক্যাল পদ্ধতিতে 13তম দেশ হিসেবে। কারণ এটা কেমন? এটা মূলত হচ্ছে কয়লা ভিত্তিক একটা বিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ এটার প্রধান জ্বালানি কি? কয়লা। কিন্তু এই কয়লাটাকে এমন একটা বিশেষ পদ্ধতিতে চাপের মাধ্যমে, একটা বিশাল চাপের মাধ্যমে এটা উৎপাদন করা হয়। এতে করে দুইটা সুবিধা, কম কয়লায় বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং বাতাসে কার্বন ডাই অক্সাইডের যে পরিমাণটাই সেটি কম মিশে যায় আর কি। এটা দুইটা সুবিধা। একটা হলো জ্বালানিটা ব্যবহারটা উপযোগী করা যায়
সর্বোত্তম ব্যবহার হয়, আরেকটা হলো বায়ুমণ্ডলের যে দূষিত কার্বন ডাই অক্সাইড সেটার ব্যবহার কমানো যায়। তো এই পদ্ধতিটার নাম হচ্ছে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা 13তম দেশ হিসেবে বিদ্যুৎ উৎপাদন করতেছি, যার মূল জ্বালানি হচ্ছে কয়লা, এবং এটি বাংলাদেশে বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হচ্ছে। তো যদি বলে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পদ্ধতিতে কোন বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ নির্মাণ করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? 1320 মেগাওয়াট। এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ওই আপনার ইলেকট্রিক্যালের ছাত্র। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পদ্ধতিতে বাংলাদেশ বিশ্বের 13তম, এটা কয়লা ভিত্তিক একটা জ্বালানি, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে এটা ব্যবহার করা হচ্ছে। উৎপাদন ক্ষমতা হচ্ছে 1320 মেগাওয়াট। এই হলো আমাদের বিদ্যুৎ কেন্দ্র থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি। এরপরে আমরা দেখব মানে আপনার হচ্ছে একক, ওইটা হচ্ছে দুইটা ইউনিটে 12-12-2400, দুইটা, এটা হলো এককভাবে একটা কেন্দ্রে উৎপাদিত যেই মানে কেন্দ্র আছে সেই কেন্দ্র থেকে এককভাবে বৃহত্তম হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। আর যদি বলে উৎপাদনে সব মানে এককভাবে মানে বেশি, টোটাল বেশি, সেটা হলো রূপপুর, সেটা হলো 2400 মেগাওয়াট। আর একটা ইউনিট থেকে 1320। আর ওটাতে পায়রা, আপনি ওখানে খেয়াল করবেন তাপ বিদ্যুৎ কেন্দ্র, আবার খেয়াল করবেন যে ওখানে পারমাণবিক এরকম ভাবে স্পেসিফাই করা থাকতে পারে, ওগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে আরো বেশি সুন্দর করে উত্তর করা যাবে আর কি। হ্যাঁ, উৎপাদনে আসে নাই হ্যাঁ, আর ওটার একটা ইউনিট মনে হয় কিছুদিনের মধ্যে চালু হবে আর কি, এখন ওটা চালুই হয়নি। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন আমরা পড়ব হচ্ছে এই বাংলাদেশ বিশ্বে অর্থনীতিতে কততম দেশ। এই অর্থনীতির হিসাবটা কিন্তু আসবে হচ্ছে জিডিপি। হ্যাঁ, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এগুলো আমরা অর্থনীতি ক্লাসে বুঝবো যে জিডিপি জিনিসটা কি। একটু হালকা ধারণা দেই যে জিডিপি হচ্ছে একটা দেশের অভ্যন্তরে যে মানুষগুলো বাস করে। আমাদের দেশের যে 16,98,00,000 তথ্যশুমারি জনশুমারি অনুযায়ী যে মানুষ, বা আদম আমাদের যে অর্থনৈতিক সমীক্ষা 17,20,00,000 বা 22,00,000, তো সব মিলাই যদি আমি ধরি যে প্রায় 1 কোটির মতো মানুষ বাংলাদেশের বাইরে বাস করে। তো সেই মানুষগুলোর আয় বাদ দিয়ে আমাদের দেশের অভ্যন্তরে যে মানুষগুলো আমরা বাস করি, তারা এক বছরে যে পরিমাণ সম্পদ উপার্জন করি, সেই সেবার মূল্যটাকে আমরা বলতেছি হচ্ছে জিডিপি। এখানে আবার বাইরের যে দেশগুলো এখানে এসে আমাদের দেশে ব্যবসা করতেছে, সেই টাকাগুলোকে আমরা অ্যাড করব। সব মিলে আমাদের দেশের মধ্যে যে উৎপাদিত সম্পদের পরিমাণ, সেটাকে বলতেছি জিডিপি। তো সেই জিডিপির আকারে বিশ্বের শীর্ষ রাষ্ট্রটার নাম হচ্ছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ যুক্তরাষ্ট্র এককভাবে জিডিপির আকারে শীর্ষ একটা রাষ্ট্র। দ্বিতীয় চীন, তৃতীয় হচ্ছে আপনার জার্মানি, চতুর্থ জাপান, পঞ্চম ভারত। তো সেই তালিকায় বিশ্বে বাংলাদেশ অর্থনীতিতে কততম জিডিপিতে? বিশ্বে বাংলাদেশ জিডিপির আকারে 35তম বৃহৎ অর্থনীতির দেশ। দেখছেন, 35তম, যেখানে বিশ্বে বাংলাদেশ জনসংখ্যায় অষ্টম। জনসংখ্যায় আমরা কিন্তু অষ্টম। আর আয়তনে এটা নিয়ে একটু ঝামেলা আছে, যে আয়তনে এক এক জায়গায় এক এক তথ্য পাওয়া যায়। কেউ বলে 90, কেউ বলে 92, কেউ বলে 94। আমরা মাঝামাঝি যদি ধরে নেই 92, তাহলে আয়তনে যে দেশটা 92তম, জনসংখ্যায় সেটা আবার অষ্টম। বিশ্বে বাংলাদেশের অর্থনীতিতে সেটার আবার অবস্থান হচ্ছে 35তম। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এত ছোট একটা দেশ অর্থনীতিতে কিন্তু খুবই ভালো একটা অবস্থানে আছে। আমাদের দেশে মানে যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন, দুর্নীতির যে ব্যাপারটা সেটা একটা ওপেন সিক্রেট। আমরা যদি এই টাকা পাচার, আমাদের যে দুর্নীতি, এরপরে হচ্ছে বিভিন্ন প্রকল্পে যে অর্থগুলোকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পারা, এই বিষয়গুলোকে যদি মিনিমাইজ করতে পারি, তাহলে চিন্তা করেন তো বাংলাদেশ অর্থনীতিতে আরো কত দূরে এগিয়ে আসতে পারে। এত কিছুর পরেও বাংলাদেশ বিশ্বের অর্থনীতিতে কততম দেশ? 35তম একটা অর্থনীতির দেশ। এটা আশ্চর্যের ব্যাপার। এরপরও দেখেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় কততম দেশ। এই যে দক্ষিণ এশিয়া, যদি এশিয়া মহাদেশ ধরেন, আগে দক্ষিণ এশিয়া না, বড়টা আগে আলোচনা করি। পুরো এশিয়ায় বাংলাদেশের অর্থনীতিতে অবস্থান হচ্ছে নবম, যদিও এখানে চীনের অর্থনীতিটাকে কাউন্ট করা হয় নাই। চীন ধরলো আমরা দশম, চীন ধরলো কি আমরা দশম। আর যদি বলেন আমাদের এই যে 8টা দেশের যে জোট আছে, দক্ষিণ এশিয়ার যে সার্কভুক্ত দেশগুলো আছে, সে দক্ষিণ এশিয়ায় কিন্তু বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, অর্থাৎ ভারতের পরেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান। তাহলে আমাদের পরীক্ষাতে প্রশ্ন হইতে পারে জিডিপির আকারে শীর্ষ দেশটার নাম কি? যুক্তরাষ্ট্র। জিডিপির আকারে বাংলাদেশের অবস্থান কত? 35তম। এশিয়া মহাদেশে কত? নবম।
দক্ষিণ এশিয়ায় কত? দ্বিতীয়। আয়তনে আমরা পৃথিবীতে কততম? 92। জনসংখ্যায় আমরা কত? অষ্টম। এইরকম ভাবে আমাদের সাম্প্রতিক জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। অর্থনীতি যেহেতু পড়তেছি, এখানে আরেকটা জিনিস পড়ে ফেলি যে বাংলাদেশের যে মানুষগুলো প্রবাসী হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মজীবী হিসেবে জীবনযাপন করতেছেন, তারা আমাদের দেশে যে অর্থগুলো প্রেরণ করে সেটাকে আমরা বলি রেমিটেন্স, তাই না? আমরা অনেকেই জানি। তাহলে এই রেমিটেন্স প্রবাহে বাংলাদেশের অবস্থান কত? দেখেন তো, যে রেমিটেন্স প্রবাহে সব থেকে বেশি যে দেশগুলোতে রেমিটেন্স আসে তার মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে সপ্তম। সারা পৃথিবীতে রেমিটেন্স প্রবাহে বাংলাদেশের অবস্থান কত? সপ্তম। আর প্রথম অবস্থানে আছে ভারত। কারণ ভারতের জনসংখ্যা বেশি। আমরা ক্রিকেট খেলা দেখলে দেখবে যে পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে ভারতের জনসংখ্যা নেই, ওদের গ্যালারি সবসময় পরিপূর্ণ। তাহলে রেমিটেন্স প্রবাহে বাংলাদেশের অবস্থান সপ্তম, ভারত এখানে আছে প্রথম। এখন এই রেমিটেন্সটা গত বছর বাংলাদেশের যে ব্যাংকের যে হিসাব, সেখানে বলতেছে যে ৩,২০০ কোটি টাকা বা আপনার হচ্ছে 32 বিলিয়ন মার্কিন ডলার, 32 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের প্রবাসীরা বাংলাদেশে প্রবাসী আয় হিসেবে পাঠিয়ে দিয়েছে। এটা একটা বিশাল হিউজ অ্যামাউন্ট, 32 মিলিয়ন মার্কিন ডলার, যেটি আমাদের অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকি। যে আমরা যখন পৃথিবীর কোনো দেশের কাছ থেকে কেনাকাটা করতে যাই, যেই টাকায় আমরা বিলটা পরিশোধ করি সেটি হচ্ছে এই মার্কিন ডলার। আর এটা আমাদের এই রেমিটেন্সের জায়গা থেকেই সবচেয়ে বেশি এসে থাকে আর কি। আরেকটা জায়গা হচ্ছে কি, যেহেতু অর্থনীতি পড়তেছি, যে বাংলাদেশ বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে কততম? যদি বলে পোশাক রপ্তানিতে, হ্যাঁ, আমরা আছি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। প্রথমটি হচ্ছে চীন। চীন সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে, বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় অবস্থানে আছে। তাহলে এই যে পোশাক রপ্তানি থেকেও আমরা বৈদেশিক মুদ্রা উপার্জন করে থাকি আর কি। এরপরে যদি বলে বাংলাদেশ ইলিশ রপ্তানিতে বিশ্বে কততম? ইলিশ রপ্তানিতে বাংলাদেশ কিন্তু বিশ্বের প্রথম, অর্থাৎ সব থেকে বেশি ইলিশ রপ্তানি করে থাকে বাংলাদেশ। সারা পৃথিবীর যা ইলিশ তার প্রায় 86% ইলিশ শুধুমাত্র বাংলাদেশ থেকেই আহরণ করা হয়ে থাকে। আশা করি এই ডাটাটা যথেষ্ট। প্রথম কেন হইলাম? 86%, কথা বুঝতে পারছেন? আর রিসেন্টলি বাংলাদেশের সাথে জাতিসংঘের একটি যৌথ গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের বঙ্গোপসাগরের যে 200 নটিক্যাল মাইল যে অর্থনৈতিক যে জোনটি রয়েছে, সেই জোনে তারা গবেষণা করে দেখছে বাংলাদেশের সমুদ্র যে গভীর, সেই গভীর সমুদ্রে টুনা ফিশ নামক যেই সব থেকে মূল্যবান যে মাছ, সে মাছের সন্ধান পাওয়া গেছে, যেটির মূল্য একটা টুনা ফিশ বিক্রি করে অনেক ক্ষেত্রে একটি BMW গাড়ি পর্যন্ত কেনা যায়, মানে বিশাল দাম। সেই রকম একটি মাছের সন্ধান পাওয়া গেছে আমাদের এই সমুদ্র বন্দরে, যে 200 নটিক্যাল মাইল যে আমাদের টেরিটোরিয়াল যে অঞ্চলটি রয়েছে। তো সেখানে যদি আমরা এটা আহরণ করতে পারি, তাহলে বাংলাদেশের অর্থনীতির যে বৈদেশিক মুদ্রা অর্জনের যে চিত্র, সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। তো আশা রাখি এটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশ সরকার উদ্যোগ নেবে, আমাদের যে ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতির সেটার একটা ফলাফল আমরা দেখতে পাবো। এরপরে যদি আপনারা দেখেন এই সাম্প্রতিকের যে আন্তর্জাতিক যে ইস্যুগুলো বাংলাদেশের মোটামুটি আমি আলোচনা করছি, তাছাড়াও প্রতিদিনই কিন্তু আমাদের নতুন নতুন করে ঘটনা জন্ম নিচ্ছে। সাম্প্রতিক প্রশ্নটা এমন যেটা আপনি আসলে শেষ করতে পারবেন না। আমি অল্প সময়ে আন্তর্জাতিকের একটু বোঝানোর চেষ্টা করি যে কোন কোন টপিকগুলোতে আমরা গুরুত্ব দিব, ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ নাই যেহেতু অল্প সময়। তো দেখেন আন্তর্জাতিক যেই সাম্প্রতিক যে ইস্যুটা, তার মধ্যে সব থেকে এই মুহূর্তে প্রাধান্য পাচ্ছে সেটি হচ্ছে আপনার এই যে ভেনেজুয়েলা ইস্যু। আপনারা জানেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ প্রশিক্ষিত ফোর্স ডেল্টা ফোর্স দিয়ে কি করছে, তাদের দেশ থেকে তুলে আনছে। ফলে এই যে ভেনেজুয়েলা থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে যে ভেনেজুয়েলা কোন মহাদেশের দেশ, ভেনেজুয়েলা শব্দের অর্থ কি, ভেনেজুয়েলার সরকার ব্যবস্থা কি, ভেনেজুয়েলার মুদ্রার নাম কি, ভেনেজুয়েলার যে প্রেসিডেন্টকে তুলে আনা হলো সেই প্রেসিডেন্টের নাম কি, তার যে ওয়াইফ তার নাম কি, তার প্রাসাদ যে প্রাসাদে তারা থাকতেন তার প্রাসাদটার নাম কি, এবং বর্তমান ভেনেজুয়েলার ক্ষমতা নিয়েছে কোন ব্যক্তি। আবার প্রশ্ন করতে পারে ভেনেজুয়েলার থেকে একজন ব্যক্তি গণতন্ত্রের জন্য নেতৃত্ব দিয়ে একটা নোবেল পুরস্কার পেয়েছে, মারিয়া করিনা মাচাদো নামক একজন ব্যক্তি। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে থাকবে, অর্থাৎ ভেনেজুয়েলা মাস্ট। এই মুহূর্তে আরেকটা দেশের সামরিক আপনার হচ্ছে রাজনৈতিক অস্থিরতা চলমান, সেটা হচ্ছে ইরান। ইরানে দেখবেন যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির যে সরকার, সেই ইসলামী প্রজাতন্ত্রের সরকারের বিরুদ্ধে সেই দেশের জনসাধারণ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার একটা
আন্দোলন করতেছে, এটাও আমেরিকার একটা মানে চাল। তো এখানে ভেনেজুয়েলা, ইরান এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপরে কলম্বিয়ার সাথে আপনার আমেরিকার একটা টানাপোড়েন চলতেছে। এছাড়াও কিউবার সাথে সম্পর্কে টানাপোড়েন চলতেছে। এছাড়াও আপনারা দেখবেন যে আপনার হচ্ছে আমেরিকার সাথে আরো সম্পর্ক খারাপ যে দেশগুলো, সেগুলোর মধ্যে চীন, হ্যাঁ, ভারত, এইসব দেশগুলোর সাথে কিন্তু আমেরিকা এখন একটা ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধে যাচ্ছে। এই সকল দেশগুলোর প্রধান সমস্যাগুলো হচ্ছে যে তেল আর হচ্ছে বাণিজ্য। দেখবেন যে এই দেশগুলোর হচ্ছে তেল নিয়ে আমাদের কাহিনী। তো এর আগেও আমেরিকা এরকম ভাবে সামরিক অভিযান করছে, যেমন হচ্ছে আপনার লিবিয়ার সরকারের পতন ঘটছিল, ওই যে আপনার হচ্ছে আরব বসন্ত 2010 সালের ঘটনা। এরপরে আমরা জানি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, তার সাথেও আমেরিকার প্রেসিডেন্টের লড়াই শুরু হয়েছিল 1991 সালে প্রথম উপসাগরীয় যুদ্ধ, 2003 সালের দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ। সেই যুদ্ধে পরাজিত হয়ে সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড তারা কার্যকর করেছিল। লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে তারা জনসম্মুখে গুলি করে হত্যা করেন। তো সামগ্রিকভাবে আমেরিকার এই ব্যাপারগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে। তো এটা গেল একটা ইস্যু। দ্বিতীয় হলো 2026 সালে আমরা জানি যে পৃথিবীর সব থেকে বড় ক্রীড়া আসরগুলোর মধ্যে একটা হচ্ছে বিশ্বকাপ ফুটবল। তাহলে 2026 সালে যে বিশ্বকাপটি হবে সেটা কোন দেশে অনুষ্ঠিত হবে, এটা কততম বিশ্বকাপ, কোন বল দিয়ে খেলা হবে, বলটার অফিসিয়াল নাম কি, এর মাস্কট কি, প্রথম উদ্বোধনী খেলা হবে কার কার মধ্যে, কোন দেশে উদ্বোধনী হবে, ফাইনাল হবে কোন দেশে, কতটি দেশ অংশগ্রহণ করতেছে, টোটাল কতটি ম্যাচ হবে, এরকম অনেকগুলো প্রশ্ন আমাদের থাকবে। অর্থাৎ গোটা বছর জুড়ে আমরা এই বিশ্বকাপ থেকে 1 নাম্বার সাম্প্রতিকের প্রশ্ন পাবো। তাহলে আন্তর্জাতিক বিশ্বকাপ রিলেটেড একটা প্রশ্ন আমরা পাবো। দ্বিতীয়ত আমরা দেখবো হচ্ছে এই যে আমাদের নোবেল পুরস্কার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নোবেল পুরস্কার থেকে প্রশ্ন থাকে না এমন কোনো পরীক্ষাই নাই। তো নোবেল পুরস্কার থেকে বর্তমানও থাকতে পারে, আবার কি থাকতে পারে, ওই যে আগে প্রথম দিকে যে শুরু হয়েছিল নোবেল পুরস্কার সেগুলো থেকে। তো বর্তমানে যদি আসে, আমাদের সবথেকে বেশি দেখতে হয় যে বললাম শান্তিতে কে পেয়েছে এবং আপনার হচ্ছে সাহিত্যে কে পেয়েছে। ফলে এভাবে আমরা আন্তর্জাতিকেরও সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করব। তো দেখা যাচ্ছে যে সাম্প্রতিক একটা ভাস্ট বিষয়, অনেক বড় বিষয়, প্রতিনিয়ত এটা চেঞ্জ হয়। তো একটা ধারণা দিলাম প্রথম দিন আমরা কি আলোচনা করব। তো আশা করি বুঝতে পারছেন যে মোটামুটি আমরা সাম্প্রতিক এবং বাংলাদেশের যে স্থায়ী এবং আন্তর্জাতিক যে স্থায়ী যে বিষয়গুলো আছে ধারাবাহিকভাবে আমরা 25টা লেকচারের মধ্যে দিয়ে শেষ করার চেষ্টা করব। সেখানে আমাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটাই থাকবে। আমাদের একটা হ্যান্ডনোট আছে, হ্যান্ডনোটটা সরবরাহ করা হবে পিডিএফ, ক্লাস শেষে আপনারা সেটা কালেক্ট করতে পারেন। আর আজকে যে ক্লাস নিলাম সেই ক্লাসের যে বিষয়গুলো সেগুলো তো আমাদের আপডেট তথ্য, এগুলোর নোট বা হ্যান্ডনোট দিয়ে কোনো লাভ নেই, কারণ দেখা যায় যে মাস 2 মাস 1 মাসের মধ্যে এগুলো অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এরপরে আছে হচ্ছে আমাদের ওই জিআই পণ্য, ওটা তো পড়ালাম না, কারণ ওটা পড়াতে পড়াতে অনেক সময় চেঞ্জ হয়ে যায়। ফলে দেখা যায় যে এরকম পরিবর্তন হয়। তা আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের ওই অনলাইন যে ডিরেক্টর আছে তার সাথে করতে পারেন, আর আমাকে যদি পার্সোনালি কোনো প্রশ্ন করতে চান করতে পারেন। হ্যাঁ, এটা তো লাইভ ক্লাস, এটা তো আমাদের যে পেজ আছে সেই পেজে থেকেই যাবে, আপনারা এটা ওই দেখতে পারবেন। হ্যাঁ, গ্রুপেও পাওয়া যাবে, সমস্যা নাই। যারা পেইড বেসে ভর্তি হবেন তাদেরকেও দেওয়া হবে। আর এই সংক্রান্ত হ্যাঁ, আর কোনো প্রশ্ন থাকলে আমাদের ওই অনলাইন ডিরেক্টর আছে তাকে করতে পারেন, আপনাকে মানে যথাসাধ্য চেষ্টা করা হবে আর কি। আর আমার যে পিডিএফটা আছে ওইটা আপনাদেরকে দিয়ে দেবে। হ্যাঁ বলেন। হ্যাঁ, না গুগল 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 করে আপনারা তথ্য নেবেন না, কারণ গুগলের তথ্য সবসময় অথেন্টিক হবে না। হ্যাঁ, আপনারা আপনারা মাস শেষে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন, মিহিরসের একটা সাম্প্রতিক বের হয়, আলালসের হয়। তো এগুলোর উপর আমাদেরকে নির্ভরশীল হতে হবে। তো এগুলোতে কিন্তু আবার তথ্য থাকে অনেক বেশি। হ্যাঁ, অনেক 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 বেশি তথ্য থাকে, কোনটা পড়বো আর কোনটা পড়বো না, এর জন্য আমরা ক্লাস করলে বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি থেকে আমরা একটু হ্যাঁ তাৎক্ষণিকভাবে ওটা হ্যাঁ হ্যাঁ ওইটা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, না 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 না, ওরা ওরা মাঝে মাঝে ভুল তথ্য দেয়। তো শোনেন, আপনারা যে কাজটা করবেন সেটি হচ্ছে যে মানে আপাতত সময়ের জন্য আপনারা ওইটা ব্যবহার করতে পারেন, কিন্তু পরীক্ষার জন্য যে বইগুলো থাকবে ওগুলোর উপরে অ্যালাই করবেন আর কি। দেখেন এখানে একটা নাম্বার আমি বলতেছি, এটা একটু সবাই উঠাই নেবেন, 01778207959। হ্যাঁ, আমাদের এখানে আপনারা ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য এই নাম্বারে পাবেন আর কি।
যদি কারো অফলাইনে যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আর অনলাইন তো থাকবেই, অনলাইনে দেখা যায় যে অনেক সময় প্রশ্নের উত্তর দিতে একটু সময় লাগে বিভিন্ন ব্যস্ততার কারণে, তো অফলাইনটাই বেশি কার্যকর আর কি। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ বলেন। বই বই হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি আলোচনা করব যদিও সামনে ক্লাসে। তারপরেও আপনারা আপনাদের যে মানে পড়াশোনা, আপনাদের যে লেভেল, সেখানে জর্জের MP3 বইটাই সবচেয়ে বেশি ব্যবহার করে ডিপ্লোমা প্রকৌশলীরা। হ্যাঁ, এখানে আপনার মিহিরস ভালো, আলালস ভালো, প্রফেসরস ভালো, সবই বই ভালো, কারণ সাধারণ জ্ঞানের বই কোনোটাই খারাপ না, কিন্তু কলবর এবং কমন পাওয়ার দিক থেকে, তথ্যের নির্ভুলতার দিক থেকে আপনাদের জন্য বেস্ট হচ্ছে জর্জের MP3 সিরিজটা। এটাই আপনাদের ডিপ্লোমা প্রকৌশলী গাজীপুরের বেশিরভাগ স্টুডেন্ট এই বইটাই বেশি ফলো করে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা শোনেন, বুঝতে পারছি, আপনি এখান থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ বা সংবিধান এই টাইপের অনেকগুলো প্রশ্ন আপনারা পড়তে পারেন, কিন্তু আপডেট তথ্যের জন্য আপনার যে বইগুলো বললাম ওইগুলো পড়তে হবে। তবে জব সেক্টরে সবসময় আপডেট বইগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ সময়ের সাথে সাথে প্রশ্নের প্যাটার্নটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা আগে দেখতাম বিগত সরকারের সময় তাদের বিশেষ কীর্তিগুলো বা তাদের পার্সোনাল প্রশ্নগুলোই পরীক্ষাতে সাধারণ জ্ঞানে বেশি থাকতো, কিন্তু ইদানিংকালে এসে দেখবো যেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান, সংস্কার কমিশন গঠিত হয়েছে, এরপরে হচ্ছে বর্তমানে যে বিভিন্ন ঘটনাগুলো ঘটতেছে, এগুলোকে প্রায়োরিটি দিয়েই প্রশ্নগুলো করা হচ্ছে। ফলে সময়ের সাথে সাথে সাধারণ জ্ঞানের প্যাটার্নটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। ফলে আমরা যদি একটা নতুন বই কিনি, এটা আমাদের জন্য বেশি ইফেক্টিভ হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, অগ্রদূত বেশি বিকৃত, হ্যাঁ বলতেছি। হ্যাঁ, এটা ফলো করলে এটা সাজেশন। সাজেশন আর বই দুটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। সাজেশন হচ্ছে যে আমি যতটুকু না পড়লেই নয়, হ্যাঁ ততটুকু, এটা হলো আমার PDF। আর বই হচ্ছে যা পড়বো যা পড়বো না সবকিছু সমন্বয় গঠিত একটা বড় ধারণা আমরা গেদার করতে পারবো ওইখান থেকে। একজন প্রশ্ন করলেন যে সাম্প্রতিক আপনার হচ্ছে অগ্রদূত। অগ্রদূত ভালো বই, সব থেকে ভালো বইগুলোর মধ্যে একটা। অগ্রদূতের তথ্য বেশি, যদি আপনি তথ্য বাদ দিয়ে পড়ার অভিজ্ঞতা থাকে, সিলেবাস বুঝে বুঝে পড়তে পারেন, তাহলে অগ্রদূত আপনার জন্য নিঃসন্দেহে ভালো চয়েস। আর কারো কোনো প্রশ্ন? আর প্রশ্ন নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ দেখা হবে। আমি আশা করব সবাইকে আমি পাবো আমার যে নেক্সট সেশন আসবে সেই সেশনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা।